আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পর্দার আড়ালের খেলা এবং আওয়ামী লীগের সুযোগ। বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর রীতিমতো একটা ফুটবল খেলা চলছে। 1.5 বছরের ইউনূস শাসন পরবর্তী সময়ে একটি নির্বাচন, বিএনপির ক্ষমতায় আসা। এই মুহূর্তে দেশে যে সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় বিএনপির কাছে থাকতে পারে আওয়ামী লীগকে সাথে নিয়ে, এছাড়া কোনো উপায় নেই। কারণ পর্দার আড়ালে এমন খেলা খেলছে, বিশেষ করে জামায়াতে ইসলামী পুরোপুরি একটি বাংলাদেশ বিরুদ্ধ দল, বাংলাদেশ বিরোধী দল, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী দল। যদিও মুক্তিযুদ্ধপন্থী মানুষদের মন খারাপ হয় যে বিএনপি জামাতের সাথেই তাল মিলিয়ে, একসময় জামাত বিএনপির শরিক ছিল, বিএনপি জামাতকে বাংলাদেশের রাজনীতির সুযোগ দিয়েছে, বাংলাদেশের ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে, জামাত নেতাদের গাড়িতে ফ্ল্যাগ উঠিয়ে দিয়েছে। এজন্য বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী মানুষের মন খারাপ হওয়াটা অমূলক নয়। কিন্তু শেষ বিচারে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কি ধরনের খেলা চলছে আমরা সেগুলো একটু এই মুহূর্তে বিশ্লেষণ করতে চাই। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন সমীকরণ জন্ম দেবার সম্ভাবনার এক উর্বর ভূমি তৈরি হয়েছে বাংলাদেশ। পর্দার আড়ালে কি এমন খেলা চলছে যা আগামী কয়েক মাসের মধ্যেই বদলে দিতে পারে দেশের মানচিত্র? আজ আমরা এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে বা সিনারিও নিয়ে বিশ্লেষণ করব, যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আপনারা জানেন যে এই মুহূর্তে জামাতের কাছে, এনসিপির কাছে, এমনকি আওয়ামী লীগের লোকজনও এই মুহূর্তে যখন মহামান্য রাষ্ট্রপতি কোনো ভাষণে বিএনপির প্রশংসা করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করেন, খালেদা জিয়ার প্রশংসা করেন, তখন আওয়ামী লীগ নামধারী কিছু লোকজন রাষ্ট্রপতির পদত্যাগ চান। আর জামাত এনসিপি তো চায় প্রতিনিয়ত। জামাত এনসিপির সমর্থনে কখনো কখনো আওয়ামী লীগের লোকজনেরও কথা বলা দেখি। কিন্তু এটা যে কত বড় বিপদ হতে পারে, আত্মঘাতী বিপদ, এটি আওয়ামী লীগের লোকজন কল্পনাও করতে পারে না। রাষ্ট্রপতির পদত্যাগ, সাংবিধানিক কু এবং জামাতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা, এই সব কিছুর মাঝে আওয়ামী লীগের টিকে থাকার শেষ সুযোগটি কোথায়, আমরা সেটি খুঁজব। আমাদের প্রথম আলোচনার বিষয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং ডক্টর ইউনূসের ভূমিকা। একটি জোরালো সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির পদত্যাগ একটা অমীমাংসিত বিষয় এই মুহূর্তে, কারণ দ্বিধাদ্বন্দ্ব যে রাষ্ট্রপতি থাকছেন নাকি থাকছেন না, রাষ্ট্রপতি পদত্যাগ করছেন নাকি পদত্যাগ করছেন না। ইতিমধ্যে সরকারের 3 মাস হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আলাপ এখনো পর্যন্ত নেই। কিন্তু জামাতে আছে, এনসিপিতে আছে। কেন তারা রাষ্ট্রপতির পদত্যাগে এত জোর দেন? কেন পদত্যাগ চান? কেন? এর নেপথ্যে কারণ কি? যদি কোনো কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে শেষ। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এই কথাটা বলছে, কিন্তু কখনো কখনো মনে হয় যে ডক্টর ইউনূসের বিকল্প, আমি ডিপ স্টেটের কথা বলি, ডক্টর ইউনূসের বিকল্প অন্য কোনো মুখও যদি রাষ্ট্রপতির পদে আসীন হন, তাহলেও কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাবেন না। ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশে বিতর্কিত হয়ে গেছে, বাংলাদেশের সব মানুষের মনে। ডিপ স্টেট হয়তো ভাবতে পারে যে ডক্টর ইউনূস যেহেতু বিতর্কিত হয়ে গেছে, তার বিকল্প অন্য কোনো মুখকে আমরা রাষ্ট্রপতি বানিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষকে বুঝতে যে না, এই লোকটা, আমরা ইউনূসকে ফেলে দিয়েছি। আবার ইউনূসও হতে পারেন, অস্বাভাবিক কিছু না। যেটি হোক না কেন, আজকের রাষ্ট্রপতি চেঞ্জ মানে বাংলাদেশের জন্য এক মহা বিপদ, ভয়ঙ্কর বিপদ, 10 নম্বর মহাবিপদ সংকেত যে আছে, এতে কোনো সন্দেহ নাই। এবং রাষ্ট্রপতি যে বা যিনি আসবেন না কেন, সেখানে একটি সাংবিধানিক কু বা সাংবিধানিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে জামাতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসানো। আপনারা নিশ্চয়ই পাকিস্তানের রাজনীতির কথা মনে করতে পারেন। কয়েক বছর আগে যেভাবে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, অনেকটা সেই আদলে বাংলাদেশে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার রদ বদল ঘটানো হতে পারে। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরিয়ে এমন হতে পারে রাজনৈতিক দলকেই অন্তর্বর্তী এই সংসদ বজায় রেখে, যেভাবে আপনাদের মনে আছে শাহবাজ শরীফ, ইমরান খান যাওয়ার পরেই কিন্তু শাহবাজ শরীফকে ক্ষমতায় বসানো হয়েছিল। ডক্টর ইউনূসের বিকল্প মুখের মাধ্যমে জামাতকে সামনে আনার এই কৌশলটি হতে পারে অত্যন্ত সূক্ষ্ম এবং আইনি মারপ্যাচের আবরণে ঢাকা একটি মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন আসছে, যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং বিএনপি তাদের পক্ষ থেকে ডক্টর মঈন খান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে, তবে পরিস্থিতি কোন দিকে যাবে? ধরে নিলাম যে ইউনূস রাষ্ট্রপতি হলেন না, কিংবা ইউনূসের বিকল্প সুশীল কেউ রাষ্ট্রপতি হলেন না, দলীয় কেউ রাষ্ট্রপতি হলেন, মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে কি ঘটতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই পরিস্থিতিতেও একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে বিএনপি মনোনীত সেই রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জামাতের সাথে হাত মেলাতে পারেন। এখানেও লক্ষ্য সেই একই, একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটানো কিংবা সংবিধান রদ করার ঘটনাও ঘটতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে জামাতের দীর্ঘদিনের সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক মেরুকরণে টিকে থাকার তাগিদে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। ফলে রাষ্ট্রপতির চেয়ার ব্যবহার করে জামাতপন্থী একটি শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পথ প্রশস্ত হতে পারে, যা প্রকারান্তরে দেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, জামাতের যে লক্ষ্য, জামাতের সেই চূড়ান্ত লক্ষ্য কিন্তু পূরণ হয়নি। আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, ডক্টর ইউনূসের মাধ্যমে তাদেরই সরকার ছিল এবং নির্বাচনের মাধ্যমেও তাদের একটা সরকার করার প্ল্যান পরিকল্পনা যেটি হোক দেশি বিদেশি শক্তির ছিল, কিন্তু যে কোনোভাবে আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির কারণে সেটি ভেস্তে গেছে। কিন্তু জামাত কি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে? কোনোভাবেই বিচ্যুত হয়নি। তারা যে কোনোভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চায় এবং সেটি এখন পর্যন্ত জারি আছে। শেষ খেলাটা হতে পারে রাষ্ট্রপতিকে দিয়ে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে। আমাদের আলোচনার সবচেয়ে স্পর্শকাতর এবং বিস্ফোরক অংশটি হলো সেনাবাহিনীর ভূমিকা। বর্তমান প্রেক্ষাপটে একটি জামাত অনুপ্রাণিত কু বা সামরিক অভ্যুত্থানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন এই আশঙ্কা? কারণ দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাবাহিনীর 90%-এরও বেশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাতে ইসলামীকে সমর্থন করছেন। তবে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী একটা বিশাল অংশ আছে, কিন্তু সত্যিকার অর্থে জামাতপন্থী যে পার্সেন্টেন্সে থাকুক না কেন, তাদের কাছে এক প্রকার এই মুহূর্তে মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী কর্মকর্তারা কোণঠাসা হয়ে আছেন। যার কারণে এই জামাতি প্ররোচনায় বা জামাতি অনুপ্রেরণায় একটা সেনা অভ্যুত্থান যে কোনো সময় হয়ে গেলে সেটাও অবাক হবার কিছু থাকবে না। এই যে আমরা যে পরিসংখ্যানের কথা বলছি, 90% সেনাবাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত জামাতি। যদি এই পরিসংখ্যান সঠিক হয়, তবে রাষ্ট্রপতির পদত্যাগ বা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেনাবাহিনী সরাসরি বা পরোক্ষভাবে জামাতকে ক্ষমতায় বসাতে ভূমিকা রাখতে পারে। এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পট পরিবর্তন, যেখানে ব্যালট নয় বরং বুলেটের শক্তির প্রচ্ছন্ন ইশারা থাকবে। আমরা এতক্ষণ যে পরিস্থিতির আলাপ করলাম তার সব ক্ষেত্রে একটি বিষয় কমন: জামাতের ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতির সমর্থন বা স্বাক্ষর প্রয়োজন। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে
আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর এক অভাবনীয় সুযোগ। আওয়ামী লীগের জন্য সুযোগটি হলো বিএনপির সাথে একটি কৌশলগত সমঝোতা করা। আওয়ামী লীগ হাইকমান্ড বিএনপিকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হতে পারে যে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের নির্দেশে পদত্যাগ করেন তবে তার পরবর্তী পরিস্থিতিতে বিএনপিও ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়বে। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায় মানেই জামাতের উত্থান, যা বিএনপির অস্তিত্বের জন্য এক সংকট তৈরি করতে পারে। তাই বিএনপির জন্য যে কৌশলটি হতে পারে, বা বিএনপি এখনো পর্যন্ত রাষ্ট্রপতি পরিবর্তনের কোনো আলাপ শুরু করেনি, আলাপ করছে না, কিন্তু এই কৌশলটাতে স্থির থাকা যে এই কৌশলটি এমনই হতে পারে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বপদে বহাল রাখার জন্য বিএনপিকে অনুরোধ করা যেতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি বলছি যে আওয়ামী লীগ বিএনপিকে অনুরোধ করবে, আওয়ামী লীগই করবে এমনটা নয়, কিন্তু এটা কূটনৈতিকভাবে হতে পারে। যেমন ভারতের সাথে বিএনপির এই মুহূর্তে যোগাযোগ আছে, যদিও তার জোড়া লাগতে লাগতেও তার কখনো কখনো কেটে যাচ্ছে, আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো, কিন্তু কিছু না হলেও ভারতের সাথে বিএনপির কিন্তু যোগাযোগ আছে। নিজেরা বলতে পারুক বা কূটনৈতিকভাবে বলুক বা যে কোনো মাধ্যম দিয়ে বলুক যে রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখাটা হচ্ছে বিএনপির কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ নয়। এর বিনিময়ে আওয়ামী লীগের ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া যেতে পারে। শর্ত ইতিমধ্যে আছে, বিদেশি শর্ত আছে। আমার প্রতিবেশী দেশের শর্তও যদি বলি যে নির্বাচন করা, তারেক রহমানের দেশে ফেরা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, শুধুমাত্র উগ্রবাদী শক্তির কারণে বিএনপি এখনো পারছে না। অথবা এমন আলাপও আছে যে বিএনপি ভারতের সাথে যে শর্তে ক্ষমতায় এসছে সেই জায়গায় বিট্রে করছে। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব, কিন্তু বিট্রে করলে তো দেশ শেষ, দেশ জাহান্নামে গেল, বিএনপিও জাহান্নামে যাবে, দেশও জাহান্নামে যাবে। কিন্তু এখন উচিত বিএনপির একটু ঠান্ডা মাথায় চিন্তা করা। বিএনপির যেমন ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, ঠিক তেমনি আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে বোঝানো যে জামাতের কু ঠেকাতে হলে রাষ্ট্রপতির পদে শাহাবুদ্দিনের থাকা জরুরি, আর তার বিনিময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে হবে। সুপ্রিয় দর্শক, রাজনীতির এই দাবা খেলায় কে শেষ পর্যন্ত কিস্তিমাত করবে তা সময় বলে দেবে। তবে রাষ্ট্রপতির পদকে কেন্দ্র করে জামাত, বিএনপি, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের এই চতুর্মুখী লড়াই বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব, বাংলাদেশের নাগরিক হিসেবে, পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের রাজনীতির যে এই অন্ধকার অমানিসা, এই অমানিসা কিভাবে কাটে আমাদের দেখতে হবে, এছাড়া উপায় নেই। এই অমানিসা একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই কাটাতে পারে, দুটি দল বিশেষ করে, বিএনপি এবং আওয়ামী লীগ। এছাড়া বিএনপি কিন্তু মহা বিপদে আছে। ইতিমধ্যে বিএনপির তলা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই যে লক্ষ্যগুলা, এই লক্ষ্যগুলা বাস্তবায়ন করার জন্য বিএনপির তলা ফাঁকা করে দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি কিন্তু যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ভিত্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে ধসে পড়া কিন্তু কেউ ঠেকাতে পারে না। বিএনপি সরকারের কথা যদি বলি, এই মুহূর্তে সরকারের ভিত্তি কিন্তু মারাত্মক দুর্বল, কারণ বিএনপির রাজনীতিবিদদের কিন্তু ইতিমধ্যে সাইড লাইনে পাঠানো হয়েছে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, বিএনপি আমলা নির্ভর, সেনাবাহিনী নির্ভর, প্রশাসন নির্ভর সরকার হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। এগুলো থেকে বাঁচতে হলে রাষ্ট্রপতিকে কন্টিনিউ করতে দেওয়া, আওয়ামী লীগকে ফেরানো এবং যারা এই ষড়যন্ত্রগুলো করছে তাদেরকে দমন করাই বিএনপির এই মুহূর্তে বাঁচার একমাত্র উপায়। এখন দেখার বিষয়, বিএনপি এসব করে নাকি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, নাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা একটা ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে থাকবো কিনা সেটি দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। হঠাৎ করে ভারত কেন বাংলাদেশকে এড়িয়ে চলছে? যে দেশ একসময় যৌথ সামরিক মহড়া করত, এখন সেখানে বাংলাদেশ নেই। সীমান্তে বাড়ছে টেনশন, ভেতরে ভেতরে বদলে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ। এটা কি শুধুই রাজনৈতিক দূরত্ব, নাকি আমেরিকা চীন মিলিয়ে এর পেছনে আছে আরও বড় কোনো কারণ?
আজ আমরা দেখব ভারত কি সত্যি বাংলাদেশকে পাকিস্তানের মতো থার্ড ফ্রন্ট হিসাবে বিবেচনা করছে, নাকি এর পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক সমীকরণ লুকিয়ে আছে। রাজনৈতিক মহলে এমন একটা আলোচনা রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সাথে যে কথিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে আসলে বাণিজ্যের থেকে দাসত্বই বেশি, বর্তমান সরকার সেই চুক্তিটি বজায় রাখছে এবং আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি ভারত মোটেও ভালোভাবে দেখছে না বলেই ধারণা করা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে আমেরিকা ঘাঁটি গড়তে উঠে পড়ে লেগেছে, আর ভারত কখনোই চাইবে না বাংলাদেশে আমেরিকা শক্ত অবস্থান তৈরি করুক, কারণ বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। যদি সেন্ট মার্টিন বা অন্য কোথাও কোনো নজরদারি অবকাঠামো গড়ে ওঠে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি চাপে পড়তে পারে। এক্ষেত্রে ভারত পাশে পাবে রাশিয়া, এমনকি চীনকেও, কারণ সবার কমন থ্রেট হলো আমেরিকা। ইতোমধ্যেই ভারত ও রাশিয়া এক ঐতিহাসিক সামরিক চুক্তি করে ফেলেছে। রাশিয়া সর্বোচ্চ 5টি জাহাজ যে কোনো সময় বিনা অনুমতিতে ভারতের সমুদ্রসীমায় প্রবেশ করতে পারবে। রাশিয়া সৈন্যরাও ভারতের মাটিতে নামতে পারবে। ঠিক একই রকম সুবিধা ভারতের বেলাতেও। সামনের দিনগুলোতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সুপার পাওয়ারগুলো যে সাইক্লোন তুলবে, তাতে বাংলাদেশের জন্য সত্যি বড় রকমের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সত্যি বলতে বাংলাদেশ একাধিক শক্তির সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে একটা জটিল পরিস্থিতিতে পড়েছে। দেখুন, ইউনুসের করা যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি বর্তমান সরকার চালিয়ে নিচ্ছে। আবার যখন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফরে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু দেশ চীন সফরে। শোনা যাচ্ছে ভারত তাদের দেশে তারেক রহমানের সফরের ব্যাপারে ইতিবাচক সাড়া না দেয়ায় তারেক রহমানের চীন সফরে যাবার বিষয়ে আলোচনা করবেন খলিলুর রহমান, এবং তিস্তা প্রকল্প নিয়েও কথা হতে পারে। তারেক রহমান যদি চীন সফরে যান আর তিস্তা প্রকল্প যদি চীনকে দেয়া হয়, সেক্ষেত্রে আবার ভারত এবং আমেরিকা দুটি দেশই অসন্তুষ্ট হবে। সব মিলিয়ে কৌশলগত ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠেছে। অনেক বিশ্লেষকের মতে এখানে একটি ব্যালেন্সড ডিপ্লোমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সব পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ভারত সম্প্রতি দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারে যে সামরিক মহড়াগুলো করছে, সেখানে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপকে গুরুত্ব দিলেও বাংলাদেশের অনুপস্থিতি চোখে পড়ার মতো। আগে সম্প্রীতির মতো মহড়ায় বাংলাদেশ এবং ভারত দুটি দেশের সেনারা একসাথে প্রশিক্ষণ নিত, কিন্তু এখন ভারত কৌশলগতভাবেই ঢাকাকে এড়িয়ে চলছে। 1971 সালে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে এক হয়ে লড়াই করেছিল, বর্তমানে এই দূরত্ব ঠিক তার বিপরীত। তখন আমাদের গোয়েন্দা তথ্য ছিল অভিন্ন। আজ ভারত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনার কি মনে হয় সামরিক মহড়া থেকে বাংলাদেশকে বাদ দেওয়া ভারতের একটি সতর্কবার্তা? তারা কি এর মাধ্যমে বিশ্বকে অন্য কোনো বার্তা দিতে চাইছে? সীমান্তে কুমির বা সাপ ছাড়ার বিষয়টি হয়তো আমার মতো অনেকের কাছেই অবিশ্বাস্য শোনাতে পারে। রাজনৈতিক মহলে এমন কিছু আলোচনা ছড়ালেও বাস্তবিক দিক থেকে এটি কতটা সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ভূ রাজনীতির ভাষায় এ ধরনের আলোচনাকে অনেক সময় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসাবে দেখা হয়, অর্থাৎ সরাসরি কিছু না করেও একটি ভয় বা বার্তা তৈরি করা। ড্রোন এবং ইলেকট্রনিক নজরদারির পাশাপাশি এমন গুঞ্জন ছড়ানো এক ধরনের কৌশল হতে পারে।
বাস্তবতা হলো কুমির কিংবা সাপ দুটো প্রাণী নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ডাঙায় উঠে এলে তা উভয় পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। তাই এটিকে সরাসরি প্রতিরক্ষা কৌশল হিসেবে দেখার চেয়ে একটি মনস্তাত্ত্বিক বার্তা হিসেবে দেখাই যুক্তিযুক্ত। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ভারতের পক্ষে বাংলাদেশের সাথে দূরত্ব বোঝাতে এমন পদ্ধতির প্রয়োজন নেই, কারণ অতীতেও আমরা দেখেছি ট্রানজিট বন্ধ করা সহ বিভিন্ন চুক্তি বাতিলের মাধ্যমে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট করা হয়েছে। এমনকি বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানিও তাদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আপনি কি মনে করেন এই ধরনের আলোচনা কি শুধুই অনুপ্রবেশ ঠেকানোর অংশ, নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে? অতীতে আমরা দেখেছি ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা টু ফ্রন্ট ওয়ার, যেখানে পাকিস্তান এবং চীন ছিল, সেই ধারণার বাইরে গিয়ে থ্রি ফ্রন্ট নিয়ে আলোচনা শুরু করেছেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তকেও নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে, আর এর শুরু হয়েছিল ইউনূসের আমলে। ভারত পাকিস্তান সীমান্তে যে সমস্ত অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম মজুদ রেখেছে, ঠিক একই রকমভাবে ফ্রান্সের রাফেল থেকে শুরু করে রাশিয়ার সুখোই সব মজুদ করে রেখেছে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হাসিমারা এয়ারবেসে। এছাড়াও সীমান্তে নজরদারি বাড়ানো, বিএসএফের শক্তি বৃদ্ধি, সীমান্তবর্তী এলাকায় খুব দ্রুততম সময়ে ক্যান্টনমেন্ট এবং রাস্তা নির্মাণ করেছে ভারত। যে দেশটি একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামে পাশে ছিল, আজ সেই সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। অনেক বিশ্লেষকের মতে এই পরিবর্তনের পেছনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং সিদ্ধান্তগুলো ভূমিকা রেখেছে। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু ভারত নয়, তার মিত্র রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ বা সামরিক সহযোগিতা নিয়ে আরও সতর্ক অবস্থান নিতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ফলে ভারতের জন্য বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কৌশলগতভাবে চাপে রাখা তুলনামূলক সহজ হয়ে যাবে। তিস্তার পানি বন্টন, শেখ হাসিনার করা 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির নবায়ন, নিত্যপণ্যের রপ্তানি, সবকিছুই এখন দর কষাকষির অংশ হয়ে উঠতে পারে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েই যে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে এনে বসিয়ে দেবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। কারণ ভারত হুট করে বাংলাদেশে প্রবেশ করে আন্তর্জাতিক প্রশ্নের মুখে পড়তে চাইবে না। কিন্তু আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে নিজেদের ফিরে আসাকে ত্বরান্বিত করতে পারে, সেক্ষেত্রে ভারত সমর্থন দেবে। আবার এটাও ভাবার কারণ নাই যে ভারত এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কারণ আমি শুরুতেই বললাম, আমেরিকার বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চাওয়া ভারতের সিকিউরিটির জন্য থ্রেট। আর সিকিউরিটি থ্রেট হলে বাংলাদেশ যতই বাণিজ্য করুক, ভারত কখনোই চুপচাপ বসে থাকবে না। কারণ তাদের কাছে নিজেদের দেশের সিকিউরিটি সবার আগে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবথেকে জরুরি হলো দক্ষ কূটনৈতিক পরিচালনা এবং কার্যকর ক্রাইসিস ম্যানেজমেন্ট। এখন একটা বিষয় খেয়াল করা খুবই জরুরি। দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ প্রচলিত ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, অথচ ইউনূস তার শাসনামলে একটি দাসত্বের চুক্তিও দেখাতে পারে নাই। উল্টো ভারত শেখ হাসিনার সময়ে দেয়া বিভিন্ন সুবিধা বন্ধের মাধ্যমে বাংলাদেশকেই চাপে ফেলেছে। এখন সবার সামনে পরিষ্কার, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করেন নাই, বরং ইউনূস আমেরিকার সঙ্গে দাসত্বের চুক্তি করে বাংলাদেশকে চতুর্দিক থেকে বিপদে ফেলে গিয়েছে। তাই বর্তমান বাস্তবতা সত্যি অনেক বেশি জটিল এবং বহুপাক্ষিক। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশকে নিয়ে ঠিক কী ধরনের কৌশল গ্রহণ করবে ভারত, তা সময়ই বলে দেবে। তবে সুপার পাওয়ার আমেরিকার বাংলাদেশে ঢোকার চেষ্টা যেমন ভারত, রাশিয়া এবং চীনকে একত্রিত করবে, ঠিক তেমনি বাংলাদেশকেও দোটানায় ফেলতে পারে। তবে কি আগামী দিনগুলো বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে?